মাহিন খান বাংলাদেশের ফ্যাশন জগতের অন্যতম পথিকৃত এবং প্রভাবশালী ডিজাইনার। তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁত, খাদি, মসলিন, জামদানি ও সিল্কের উপরে আধুনিক নকশার মাধ্যমে বিশ্ব দরবারে পরিচিত করে তুলেছেন। তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন সেখানে বস্ত্র এবং কারুশিল্পীদের সঙ্গে দারুণ সংযোগ ছিলেন। তিনি যুক্তরাজ্যে টেক্সটাইল বিষয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশে ফিরে আসেন। 1986 সালে দেশে ফিরে তিনি আড়ংয়ের তার চাকরি জীবন শুরু করেন। 15 বছর চাকরি করবার পরে তিনি তার নিজস্ব প্রতিষ্ঠান মায়াসির তৈরি করেন। সেখানে তিনি বিভিন্ন খাদি, তাঁত, মসলিন, সিল্ক নিয়ে নতুন নতুন নকশার মাধ্যমে ঐতিহ্যবাহী বস্ত্রকে আধুনিক নকশার দ্বারা বিশ্ব দরবারে খুব চমৎকারভাবে পরিবেশন করেন। তেমনি আজকে আমাদের যিনি অতিথি, রূপা পারভিন আপু, তিনিও হচ্ছে এরকম বুটিক ব্যবসায় আছেন বা উদ্যোগে আছেন। তিনি চমৎকার চমৎকার নিজস্ব ঘরানা ডিজাইন দিয়ে তৈরি করেন এবং তিনি বোঝেন যে একজন নারীর আসলে যদি সেটা আনস্টিচ থাকে তাহলে কত কষ্ট, সেটা মাথায় রেখে তিনি একদম তৈরি পোশাকও তৈরি করে দেন। আজকে আমরা রূপা পারভিন আপুর জানা অজানা অনেক কথা জানবো। আমাদের সঙ্গেই থাকবেন। সুধী দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রোমানা শিকদার এবং আমার সঙ্গে আছেন আমাদের মিষ্টি একদম সুন্দর একটা আপু, খুব চমৎকার পুতুলের মতো দেখা যাচ্ছে, সেই আপুটা রূপা পারভিন। আমরা তার সঙ্গে আজকে কথা বলবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু আমি তো আমার মতো করে আপনার পরিচয়টা দিয়েছি, আপনি একটু ছোট করে আপনার পরিচয়টা একটু তুলে ধরবেন। আচ্ছা, আমি রূপা পারভিন। আমি একজন নারী উদ্যোক্তা, কাজ করছি আপনার বুটিক্স ও ফুডস নিয়ে। আচ্ছা, ফুডসটা বলতে ভুলে গেছি। সমস্যা নেই। আপু আপনার জন্ম বেড়ে ওঠা আসলে কোথায়, এটা একটু যদি বলতেন। আমার বাসা জয়পুরহাটের আক্কেলপুর থানায়। আচ্ছা, আমি ওইখানেই বেড়ে উঠছি। আচ্ছা, চমৎকার। ছোট থেকে। আচ্ছা আপু, আপনার কি ছোটবেলায় মনে হতো যে সবাই আপনাকে নিজ নামে, বড় হলে সবাই আপনাকে নিজ নামে চিনবে? কারণ ছোটবেলায় তো থাকে যে এই অমুকের মেয়ে, তারপর বিয়ের পরে হয়ে যায় অমুকের ওয়াইফ। আপনার কি মনে হতো যে ছোটবেলা থেকে যে আমি বড় হয়ে সবাই আমাকে নিজের নামে চিনবে? আপু আমার ছোট থেকেই ইচ্ছে ছিল আমি এমন কিছু করব জি, যেটা আমার নামে, মানে আমার হয়ে পরিচয় দিবে আমাকে। চমৎকার, এটা আমাদের আসলে সকলেরই চাওয়া। জি। আচ্ছা আপু, আপনি হচ্ছে বুটিক এবং ফুড দুটো নিয়ে কাজ করছেন। জি। তো বুটিক্সে আসলে কি কি আছে, কি কি আইটেম, ওটা যদি একটু বলতেন, এবং খাবারেরটাও যদি একটু জি, বলতেন। আমার বুটিক্সের আইটেম হচ্ছে আমি শাড়ি, পাঞ্জাবি, থ্রি পিস এই আইটেমগুলো নিয়ে কাজ করছি। পাশাপাশি ফুডস যেটা, সেটা হচ্ছে জেলি আচার, মানে ফ্রুটেরই আচার উইথ গুঁড়া মশলা। চমৎকার 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 জিনিসটাই কাজ করছেন। আপু পোশাকের ব্যাপারটা একটু জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে আপনি, আমি শুনেছিলাম যে আপনি হচ্ছে তৈরিও করে দেন ডিজাইন দিয়ে। সেটা যদি একটু বলতেন কেমন, মানে কিভাবে ডিজাইনটা করেন, বা আপনি কি এই ডিজাইনের উপরে প্রশিক্ষণ নিয়েছেন এরকম? জি, আমি ফ্যাশন ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছি আপনার এইখান থেকেই। আমি প্রত্যেকটা মানে থ্রি পিস বলেন, শাড়ি বলেন, পাঞ্জাবি বলেন, এইগুলো আমার কি বলে হ্যাঁ ডিজাইনার আছে। আবার এরা নিজে হাতেই, আমি ডিজাইনটা সিলেক্ট করে দিই, ওরা নিজে তৈরি করে এবং সেটাই আমি নিয়ে এসে বাসা থেকে সেল করি। চমৎকার, যে তিনি হচ্ছে দেখিয়ে দেন যে আসলে কোন কাজে কোন কাপড়ে কোন কাজটি হবে, কিভাবে হবে, এবং সেই অনুযায়ী তারা হচ্ছে ডিজাইনাররা আছেন, তার কর্মীরা আছেন, তারা হচ্ছে কর্মচারী যারা আছে, তারা হচ্ছে এমপ্লয়ি, তারা হচ্ছে সেটা দেখে ওই নকশা অনুযায়ী এরকম করে এমব্রয়ডারি বলেন, হাতের কাজ বলেন, বা হচ্ছে অ্যাপ্লিকের কাজ বলেন, যেটাই বলেন সেটা হচ্ছে করে দেয়, এবং আপু সেখান থেকে ঘরে এনে ঘর থেকে সে অনলাইনের মাধ্যমে সেল করে। আপু আপনার কি কোনো শোরুম বা এরকম কিছু আছে? না আপু, আমি শুরু করেছিলাম অনলাইন অফলাইন, কারণ পাশাপাশি আমি নিজে একজন জব হোল্ডার। ও আচ্ছা আচ্ছা। তো এর কারণে বাসা থেকেই অফলাইন অনলাইন মানে বিজনেস চালু করেছি। ভবিষ্যতে আমার শোরুম
অথবা আমার হচ্ছে মানে টেক্সটাইল মিল দেওয়ার এরকম একটা চিন্তা ভাবনা আছে। চমৎকার, টেক্সটাইল মিল, একজন নারী হয়ে একদম বড় একটা টেক্সটাইল মিল হয়ে যাবে, মাশাআল্লাহ। আমাদের আসলে এই যে আপু দেখেন, আপু একজন জব হোল্ডার, একজন চাকরি করছেন, তারপরেও হচ্ছে তিনি কিন্তু তার উদ্যোক্তা জীবন বা উদ্যোগকে কিন্তু ফেলে দেননি, তিনি কিন্তু পাশাপাশি দুটো উদ্যোগকে চালিয়ে যাচ্ছেন, মাশাআল্লাহ। তার মানে আমি বলবো যে নারীরা আসলে, আমরা নারীরা সব পারি, আমরা নারী তাই আমরা সব পারি। আপনি যদি লক্ষ্য স্থির করেন, আপনি যদি আপনার সবকিছু ছক এঁকে নেন এবং মনোনিবেশ করেন, আপনি এই কাজটি করবেন, আপনি যেটাই পারদর্শী, আমার মনে হয় সেই পারদর্শী ব্যাপারটায় যদি আরেকটু ঝালাই করে নেন, মানে হচ্ছে প্রশিক্ষণ নিয়ে নেন, তাহলে হচ্ছে আপনাকে ঠেকাইকে, আপনাকে উদ্যমী হতে হবে, পরিশ্রমী হতে হবে এবং ধৈর্যশীল হতে হবে, তাহলে দেখবেন সফলতা আপনার দৌড় গড়ায়। আপনি একটু জানতে চাই যে আপনি হচ্ছে খাবারে আপনি বলেছেন যে ফ্রুট আচারটা যদি একটু ডিটেলসে বলতেন একটু। ফ্রুট আচার বলতে আপনার যেমন আমের আচার, আবার আমের হচ্ছে জেলি, আচ্ছা, আবার এর মধ্যে আরো বিভিন্ন তেঁতুল, জলপাই, মানে এই ধরনের আচারগুলো আমি করে থাকি। আচ্ছা, এখন নতুন উদ্যোগ যেটা চলতেছে কাঁঠালের আচার, এটা ইনশাল্লাহ আমার দর্শকদের জন্য বা আমার ক্রেতাদের জন্য আসতেছে সামনে। চমৎকার, কাঁঠালের আচার। আমি হচ্ছে এই অনুষ্ঠানটা করতে গিয়ে আসলে অনেকজন কাঁঠালের আচার তৈরি করেন, কাঁঠালের আমসত্ত্ব, কাঁঠালের কত 68টা না কতগুলো খাবার হয়, বার্গার থেকে শুরু করে চাপ, সবকিছু আমি এরকম অনেক উদ্যোক্তাদের সাথে পরিচিত হতে পেরেছি। আজকে একজন আপু পেয়ে গেলাম, রূপা পারভিন আপু, যিনিও হচ্ছে কাঁঠালের আচারের সামনেই চলে আসবেন ইনশাল্লাহ। আপু এবার একটু জানতে চাই যে আপনি এত কিছু থাকতে, ধরেন আপনি অন্য পেশায় যেতে পারেন, যেহেতু আপনি একজন জব হোল্ডার, মানে এটা করার পাশাপাশি কেন আপনার মনে হলো যে আমি বস্ত্র নিয়েও কাজ করব, আবার খাবার নিয়েও কাজ করব, কেন মনে হলো? আপু মূলত ছোটবেলা থেকেই আমার লক্ষ্য ছিল যে আমি নারীদের নিয়ে কাজ করব। কারণ আমি তো আমার চারপাশে দেখেছি অনেক নারী অবহেলিত, তারা কোনো কিছু করতে পারে না, বিধায় কিন্তু সমাজে অনেক অবহেলিত হয়। পাশাপাশি এমনও, ঠিক আছে অবহেলিত নারীকে বাদ দিলাম, একজন হাজবেন্ড একটা পরিবারের মাথা, সে যদি বাবা মা মানে বয়স হয়ে যাওয়ার পর তো একটা সময় সন্তানের উপরেই দায়িত্ব দিয়ে দেয়, তো সেই পরিপ্রেক্ষিতে তার পাশাপাশি মানে হাজবেন্ডের পাশাপাশি একজন ওয়াইফ যদি একটা কর্মে সংযত থাকে, যে সে একটা পরিবারে থেকে কোনো কিছু করতে পারতেছে, মানে সেইটা থেকে তাকে সাপোর্ট দিচ্ছে, এই সাপোর্টটার জন্যই আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছে ছিল যে আমি যেটাই করি না কেন পাশাপাশি উদ্যোক্তা একটা জীবন আমি বেছে নিব, এটাই আমার লক্ষ্য ছিল। মানে সে তার পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য এবং নারীদের নিয়ে কাজ করবার জন্য তার উদ্যোক্তা জীবন বেছে নিয়েছেন। চমৎকার। সমাজে এরকম মানুষ আসলে কম দেখা যায়, আমরা শুধু নিজেদের নিয়েই ভাবি, অথচ আপন নিজের পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য এবং অসহায় অবহেলিত নারীদের নিয়ে কাজ করবার জন্যই তিনি উদ্যোক্তা জীবন শুরু করেছেন। সো এই উদ্যোক্তা জীবন বা অন্যের জন্য ভাবনা, এটা কিন্তু আসলে উদ্যোক্তা জীবনে সম্ভব। আমরা চাকরি করব না, চাকরি দিব, সঙ্গে আপু কিন্তু নিজে চাকরি করছেন এবং চাকরিও দিচ্ছেন। চমৎকার না বিষয়টা? আপু এবার একটু বলি যে আপনি যে আর্ন করছেন, মানে এটা আমাদের একটা সমাজের ধারণা যে বাবা মাদের মানে দেখভাল করবার দায়িত্ব শুধু ছেলে সন্তানের উপর পড়ে। আপনি কি এরকম করেছেন যে আপনার যে এই উদ্যোগের টাকা বলেন বা আপনার জবের টাকা দিয়ে আপনার বাবা মাকে কি আপনি দেন? হ্যাঁ, মাশাআল্লাহ। এটা কি মাঝে মধ্যে দেন নাকি এটা মান্থলি যেটা থাকে? আসলে আমার যেমন দায়িত্ব থাকে যে বাবা মাকে ভরণ পোষণ করতেই হবে, এরকম কি করেন? আপু আমার বাবা মারা গেছে এই যে ডিসেম্বর আসলে 3 বছর হবে। আমার অনেক মানে ছোটবেলা থেকে আমার অনেক ইচ্ছে ছিল যে আমি কোনো কিছু করতে পারলে ভবিষ্যতে আমি আমার বাবা মাকে দেখব। আবার পাশাপাশি এরকমও ইচ্ছে ছিল যে শুধু বাবা মা না, আমি একজন মেয়ে, একজনের ছেলের বউ, তো সেই পরিপ্রেক্ষিতে আমি দুই দায়িত্বটাই সমানভাবে পালন করব। পাশাপাশি আমি যতটুকু চেষ্টা মানে করি দুইজনকেই ভালোভাবে দেখার, দুইটা মাকে, যেহেতু আমার বাবা মারা গেছে 2.5 বছর অলরেডি, তো তার আগে পর্যন্ত যতটুকু পেরেছি বাবাকে সহযোগিতা করেছি। আর শ্বশুর তো মারা গেছে অনেক ছোটতে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপু এই ব্যাপারে একটু ব্যক্তিগত প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে যে আপনার হাজবেন্ড কি কখনো বাধা দেয়নি যে তুমি কেন তোমার টাকা তোমার বাবা মাকে দিচ্ছ, এরকম কি হয়েছিল? হয়নি না? চমৎকার। আপনার হাজবেন্ডের জন্য অনেক অনেক শুভকামনা। ভাইয়া অনেক অনেক ধন্যবাদ। সমাজে এরকম মানুষ আসলে দেখা যায় না। আমি হয়তো গুটি কয়েক ভালো মানুষের মধ্যে আপনি একজন, তা না হলে আপনি এভাবে আপনার ওয়াইফের অর্জনকৃত টাকা তার বাবা মাকে দিতে হয়তো বা দিতেন না। সে কখনো আমাকে আপু এরকম বলে না যে আমি কত টাকা বেতন পাচ্ছি, কত টাকা আর্ন
রাখছি, এই টাকাটা আসলে কি করছি, কোথায় যাচ্ছে, এইটার হিসাব সে রাখে না। চমৎকার, তাহলে তিনি নির্দ্বিধায় একজন ভালো মানুষ। জি। আপু একটু জানতে চাই যে আপনি যখন শুরু করেন আপনার কর্মজীবন, তো আপনি একজন সরকারি চাকরিজীবী, ওটা বাদ দিয়ে আপনি যখন উদ্যোক্তা জীবন শুরু করেন, যখন আপনার ওই উদ্যোক্তা জীবনে শুরু করার সময় আপনার আসলে মূলধন কেমন ছিল? আমি খুব মানে অল্প থেকে শুরু করেছিলাম আপু। আচ্ছা। আমি মানে আমার শুরুটা হয়েছিল এরকম, আমি যখন মানে ইন্টারমিডিয়েট মানে শুরু করছি আর কি, কলেজে ভর্তি হয়েছি, সেই সময় থেকে আমার উদ্যোগ ছিল যে আমি লেখাপড়া করছি, পাশাপাশি আমি কিছু একটা করব। তো এই পরিপ্রেক্ষিতে আমার মাথায় ঢুকে আমি একটা সেলাই মেশিন কিনবো। আমি সেলাই মেশিন কিনে মানে নিজে রেডিমেড কিছু ড্রেস তৈরি করতাম, যে ড্রেসগুলো আমার নিজের বান্ধবী বা প্রতিবেশী থেকে আমি মানে সেল করা শুরু করেছি। সেখান থেকে যখন ভালো ফিডব্যাক পেয়েছি, তখন আলহামদুলিল্লাহ আমি এগিয়েই চলছি এখনো। চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপু আমি একটু আপনাদের সবাইকে বলবো, যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আমাদের এখানে অলমোস্ট যত উদ্যোক্তা এসেছে বেশিরভাগই আমি শুনেছি, যেটা আমাদের অনুষ্ঠান আপনারা যারা দেখেন নিয়মিত আপনারা জানবেন যে প্রত্যেকটা উদ্যোক্তাই প্রথম মূলধন কিন্তু একদমই কম ছিল, সেটা দিয়ে তারা কাজ করে 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 আজকে প্রত্যেকেই কিন্তু সফল নারী উদ্যোক্তা, প্রত্যেকেই কিন্তু সফল। আমি বারবার বলছি প্রত্যেকেই কিন্তু সফল। সো আমি বলবো যারা এখনো ভাবছেন যে আমার তো মূলধন নাই, আমি কেমন করে কাজ করব, তাদের জন্য কিন্তু আমাদের এই সকল আপুরা, উদ্যোক্তা আপুরা আপনাদের জন্য একদম দৃষ্টান্ত হতে পারে। কারণ এই সকল আপুরা কিন্তু সবাই একদমই কম টাকা, একদমই কম মূলধন নিয়ে শুরু করেছেন। তো আপনি আর ঘরে বসে থাকবেন না, আপনি উদ্যোগ শুরু করুন। মূলধন নিয়ে ভাববেন না, আপনি যেটায় দক্ষ, যেটায় পারদর্শী সেটা দিয়ে শুরু করুন। আশেপাশের আত্মীয় স্বজন থেকে শুরু করুন, আপনার একদিন সফলতা আসবেই। শুধু আপনার ধৈর্য এবং পরিশ্রমই হতে হবে। আপু আপনার কি মনে হয় যে আপনি যেমন বুটিকে কাজ করেন, তখন আপনি হচ্ছে ফ্যাশন ডিজাইনিং কোর্স করে এসেছেন, খাবারে কি আপনি এরকম কোর্স করে এসেছেন? হ্যাঁ জি আপু। চমৎকার, একজন নারী দেখেন একজন সরকারি কর্মকর্তা হয়েও তিনি কিন্তু তার উদ্যোগ জীবনে সফলতা আনবার জন্য বিভিন্ন হচ্ছে ট্রেনিং করেছেন, তার স্কিলকে আরো উচ্চ মাত্রায় নেওয়ার জন্য বিভিন্ন হচ্ছে কোর্সও করেছেন। চমৎকার। আচ্ছা আপু আপনার কি মনে হয় একজন নতুন উদ্যোক্তারা আসলে হচ্ছে এই ধরনের প্রশিক্ষণ করাটা কি জরুরি? হ্যাঁ আপু, অবশ্যই জরুরি। কারণ আমি যখন একটা কোনো কিছু করব, অবশ্যই আগে আমাকে জানতে হবে, শিখতে হবে, তারপর সেটাকে মানে তৈরি করতে হবে, আগাইতে হবে, সাহস রাখতে হবে, ইনশাল্লাহ সফলতা পাবেন। চমৎকার চমৎকার, খুব ভালো বলেছেন। আপু এবার একটু জানতে চাই, আপনি আপনার যে উদ্যোক্তা জীবন, হ্যাঁ, এখানে হচ্ছে আপনি যখন প্রোডাক্ট ডেলিভারি দেন, এটাকে আপনি নিজেই ডেলিভারি দেন নাকি হচ্ছে আপনার কোনো ডেলিভারি ম্যান আছে? না, আমার ডেলিভারি ম্যান আছে। আমি ডেলিভারি ম্যানকে দিয়ে আমার পুরো বাংলাদেশ অনলাইন সাপ্লাই দিয়ে থাকি আমি। চমৎকার। আচ্ছা ডেলিভারি করতে গিয়ে কোনো অভিজ্ঞতা, খারাপ ভালো কোনো অভিজ্ঞতা কি আপনার আছে? হ্যাঁ, এটা তো থাকবেই, এটা প্রতিটি উদ্যোক্তাদের জন্যই থাকবে। কারণ হচ্ছে ডেলিভারি দিলে এমনও হয়েছে আমি ডেলিভারি পাঠাইছি, আমার মানে প্রোডাক্ট রিসিভ করে নাই। আচ্ছা আচ্ছা। না, হারিয়ে ফেলার উদ্যোগটা মানে ইয়েটা এখন আমার আসেনি, কিন্তু এই যে পাঠাইছি, আমাকে অলরেডি মনে করেন যে উনি হচ্ছে প্রোডাক্ট চাইছে, আমি পাঠাইছি, কিন্তু ডেলিভারি ম্যান নিয়ে গেছে, সে রিসিভ করছে না। ও হ্যাঁ, এটা প্রায় দেখা যায়, এটা প্রায়ই দেখা যায়। আমি একটু বলবো ক্রেতাদের, যারা আপনারা যখন হচ্ছে একটা পেজ থেকে বা একটা বুটিক শপ থেকে যখন হচ্ছে অর্ডার করেন, আপনারা একটু দয়া করে আপনারা ভেবে চিন্তে বুঝে ভালো মতো দেখে শুনে তারপর অর্ডারটা করবেন। কারণ যখন একজন উদ্যোক্তা আপনাকে হচ্ছে আপনার ঠিকানা যখন পণ্যটি পাঠায়, সে কিন্তু অন্য ওই পণ্যটির পেছনে হয়তো আরো 2-3 জন ক্লায়েন্ট ছিল, তিনি তাদেরকে না দিয়ে আপনি আগে অর্ডার করার ভিত্তিতে হয়তো আপনাকে দিয়েছে, এবং আপনি যদি সেটা রিসিভ না করেন তাহলে কিন্তু এটা আমার একজন উদ্যোক্তার জন্য অনেক বড় ক্ষতি। সো আপনারা যারা ক্রেতাপুরা আছেন, প্লিজ এই ব্যাপারগুলো হচ্ছে একটু মাথায় রাখবেন। আচ্ছা এবার একটু আপু শেষের দিকে, তো আমরা একটু জানতে চাই যে আপনি ঘর সংসার সামলিয়ে চাকরি করছেন, উদ্যোগ জীবন বেছে নিয়েছেন, উদ্যোক্তা করছেন, মানে ব্যবসাটা চালাচ্ছেন, এটা কিভাবে সম্ভব? বা আপনার শ্বশুর বাড়িতে কোনো সমস্যা হয় না, এগুলো একটু বলবেন। আচ্ছা আচ্ছা আপু, আমি আপনার যেহেতু সংসার তো সামলাতেই হবে, মূলত সংসার সামলিয়ে চাকরি সামলিয়েও আমি আমার উদ্যোক্তা জীবন এগিয়ে নিয়ে চলছি। এটা আমার যতটুকু মানে ক্রেডিট আছে, এটা হচ্ছে যারা আমাকে হেল্প করে। যেমন আমার মা,
আমার 2 ভাইয়ের বউ আছে, তারাও আমাকে সহযোগিতা করে। অনেক সময় আমি সে রান্না করতে পারছি না, তারা আমাকে সহযোগিতা করছে। আবার আমার বাচ্চাদের দেখাশোনা আমার মা করছে। পাশাপাশি আমি জব করছি, আবার যে কর্মচারীদের হাতে আমি কাজগুলো দিয়েছি তারাও আমাকে সমানভাবে সহযোগিতা করে, কারণ তারা জানে যে আমি প্রতিনিয়ত তাদের কাছে যেতে পারতেছি না। আমি একবার তাদেরকে বুঝে দিয়ে আসলাম ডিজাইন, তারা ইনশাল্লাহ আমার মতো করে কাজ করে আমার কাছে পৌঁছে দিচ্ছে। চমৎকার চমৎকার। মানে আমরা সবসময় বলি একজন সফল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকে, এবং একজন নারীর সফলতার পেছনে দেখেন অনেকগুলো কিন্তু হাত আছে, তার মা, তার ভাইয়ের বউরা, তার হচ্ছে কর্মচারীরা। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপু একটু জানতে চাই যে আপনার কর্মচারীরা, মানে আপনি আসলে নিজের এই উদ্যোগ চালিয়ে কয়জনের হচ্ছে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছেন? আপাতত আমার 17 জন কাজ করছে আমার হয়ে। ইনশাল্লাহ সামনে আমি এরকম করছি যে আমার 30 জন কর্মচারী নিব। চমৎকার আপু, এতটুকু মানে বয়স আসলে কমই বোঝা যায়। সো এই আপু হচ্ছে তার উদ্যোক্তা জীবনে চাকরির পাশাপাশি 17 জন মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছেন। চমৎকার একটা বিষয়। আমি এই কারণেই বলি যে উদ্যোক্তা জীবনেই শুধুমাত্র এটা সম্ভব। আপু একটু বলবেন যে আপনি কি মেলা করেন? জি আপু, মেলা করি। জি আচ্ছা, আপনি একটু বলবেন যে মেলা করার প্রয়োজনীয়তা কতটুকু? মেলা করার প্রয়োজনীয়তা হচ্ছে আপনি যখন একটা মেলাতে স্টল নেবেন, আপনার একটা মেলাতে মিনিমাম যে আরো উদ্যোক্তারা থাকে তাদের মধ্যে একটা বন্ডিং, আচ্ছা আচ্ছা, পরিচয়, এটা আসলে আমাদের প্রত্যেকটা উদ্যোক্তার জন্যই প্রয়োজন। আচ্ছা, আর আবার আরেকটা কি আপু, আমি যে আমার একটা প্রোডাক্টকে ব্র্যান্ড আকারে নিয়ে যাব, এর পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা ক্রেতার কাছে আমরা পৌঁছাইতে পারি, সেটা যেখানেই আমরা মেলা করব ঠিক সেই এরিয়াতেই আমরা অবশ্যই নিজের পরিচিতি গড়ে তুলতে পারি। এটার জন্য মেলা করাটা জরুরি। আমি মনে করি হচ্ছে ব্র্যান্ডিং করা যায় একটা মেলাতে। যারা হচ্ছে সময়ের অভাবে বা মূলধনের অভাবে দোকান নিতে পারছেন না, শোরুম নিতে পারছেন না, বা লোকবলের অভাবে, তাদের জন্য মেলাটা খুব প্রয়োজনীয় হতে পারে। সেখানে আপনারা হচ্ছে পণ্যের ব্র্যান্ডিং করতে পারেন, আপনার পণ্যের গুণগত মান সবকিছু আপনি দেখাতে পারেন, এবং ক্রেতা সন্তুষ্টি বা ক্রেতার আস্থা অর্জন করতে পারেন। সো আপু কিন্তু বলেছে যে মেলা করবার প্রয়োজনীয়তা আছে। আপু আমরা একদম শেষের দিকে, আপনি একটু যদি আমাদের হচ্ছে এই সেগমেন্টে হচ্ছে আমরা আপনাদের গান বা কবিতা শুনি, তো আপনি আমাদের যদি গান বা কবিতা যেটা শোনার একটু 2-4 লাইন একটু শোনাবেন প্লিজ। আমি নিজে একটু লেখালেখি করি। আমার অলরেডি কিছু কবিতা কিছু বইতে বের হয়েছে। আর পাশাপাশি আমি উদ্যোক্তাদের নিয়েই একটু আগে এখানে বসে একটা কবিতা লিখেছি, যেটা আমি আপনাদেরকে উৎসর্গ করতে চাই। তো চমৎকার একজন নারী, তিনি এত কিছুর পরেও আবার লেখালেখি করেন, কবিতা লেখেন, যেগুলো বিভিন্ন বইয়ের মধ্যে তার সংকলিত কবিতার বইয়ে ছাপা হয়েছে। জি আপু, শুরু করলাম। জি। উদ্যোক্তার স্বপ্ন। স্বপ্ন ছিল ছোট্ট একটি, আজ তা ছুঁয়েছে আকাশ। পরিশ্রম আর আত্মবিশ্বাসে লিখছি সফলতার ইতিহাস। ঝড় এলো, বাধা এলো, থামেনি আমার পথ চলা। হাল না ছেড়ে এগিয়ে গেছি, সাহস ছিল একমাত্র ভরসা। চমৎকার চমৎকার। মানে আপনি এটাকে এখন লিখেছেন? জি আপু। মানে এই তো সাক্ষাৎ কবি, আমরা সাক্ষাৎ কবি নিয়ে ঘুরছি। আমার পাশে একজন সাক্ষাৎ কবি আছে যে ইনস্ট্যান্ট কবিতা লিখতে পারেন। সে কিন্তু এই কিছুক্ষণ আগেই, মানে কিছুক্ষণ হয়তো 5-10 মিনিটের মধ্যে কবিতাটা লিখেছেন। সো তার আসলে প্রতিভা আছে, বোঝাই যাচ্ছে। কারণ তা না হলে চাকরি সামলিয়ে দুই রকমের হচ্ছে উদ্যোগ সামলিয়ে এরকম কবিতা লেখা এবং উদ্যোক্তাদের নিয়ে লেখা, এটা কিন্তু আসলেই চমকপ্রদ একটা বিষয়। অনেক ভালো লাগলো আপু। আপু একদম শেষের দিকে আমরা একটু জানতে চাই, এবার হচ্ছে ঝটপট একটু উত্তর দিবেন। সেটা হচ্ছে যে আচারে অনেক সময় হচ্ছে সাদা সাদা ফাঙ্গাসের মতো ছত্রাক পড়ে যায়, এটা থেকে পরিত্রাণের উপায় কি? এটা থেকে পরিত্রাণের হচ্ছে মানে হলো কি আপু, আমরা যখনই আচার তৈরি করি অবশ্যই ভিনেগার ব্যবহার করি। কারণ ভিনেগারের কারণেও কিন্তু অনেক সময় আমাদের আচারের ছত্রাকটা পড়ে না। আচ্ছা। আর বিশেষ করে কি আচারের জালটা যদি মজবুত হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই আচারে খুব বেশি ছত্রাক আসার সম্ভাবনা থাকে না। আচ্ছা, চমৎকার। তার মানে হচ্ছে আচার তৈরি করতে গেলে জালটা অনেক বেশি দিতে হবে। মানে পরিপক্ক যদি পাক হয় তাহলে আচারে কোনো সমস্যা থাকে না বা ছত্রাক আসে না সহজে। চমৎকার বলেছে আপু। এবার একটু বলবো যে আমরা যখন বুটিকে ড্রেস তৈরি করি, হয়তো অনেক সময় দেখা গেছে যে ক্রেতা হয়তো বললো যে আমার মেজারমেন্টটা অনেক ভুল আছে। আপনি এই ক্ষেত্রে আপনারা কি করেন? আপনারা কি হচ্ছে ওটা আবার মানে রিক্রিয়েট করেন নাকি ওটাকেই ঠিক করে দেন? আমরা চেষ্টা করি আপু ওইটাকেই ঠিক করে দেওয়ার,
যদিও আমরা উদ্যোক্তা, আমরা তো তৈরি করি, আমাদের মধ্যে তো এতটুকু গুণ থাকতেই হবে যে সেটাকে রিফ্রেশ করি কোনোভাবে। আচ্ছা, আচ্ছা। এটা প্রাথমিকভাবে, যদি একান্তই কোনো সমস্যা থেকে থাকে যে না এটা হচ্ছে না, তাহলে তো রিপ্লেস করে দিতে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার একটু বলবেন আপু, যে অনেক সময় হচ্ছে ব্লক বাটিক করতে গেলে হাতের মধ্যে রং লেগে যায়, কাপড় এক্সট্রা রং লেগে যায়, সেটা আমি মানলাম, সেটা আমি তুলে ফেললাম, কিন্তু অনেক সময় ব্লক মানে কাপড়টা যখন হচ্ছে ভিজিয়ে রাখে, অনেকে হচ্ছে ভিজিয়ে ধোয়, তখন দেখা গেছে যে ব্লকের রং উঠে গেছে। এই রং না ওঠার মানে পরিত্রাণ কি? আপু, ব্লকের রোগটা হচ্ছে এমন যে আমরা যদিও রংটাকে পরিপক্তভাবে তৈরি করতে পারি, তাহলে ওইখান থেকে এক ফোঁটা রঙও ওঠার কোনো সম্ভাবনা থাকে না। আর যদি কেমিক্যাল মিশানোর ক্ষেত্রে যদি আমাদের কোনো মানে সমস্যা তৈরি হয়ে থাকে, তাহলে ওইখান থেকে তো রং উঠবেই। আচ্ছা, আর যদি ওই যে অনেকে বলে যে রোদে শুকাতে হয়, হ্যাঁ, ব্লকের কাজ করলে অলরেডি 3 দিন রোদে শুকাইতে হয়, তারপরে উল্টা মানে পাশে এসে ইস্ত্রি দিতে হয়, যাতে আয়রন করার পরে ওই মানে রংটা এমন ভাবে বসে যায়, এটা পরবর্তীতে ওঠার আর কোনো সম্ভাবনা থাকে না। শুনে নিলেন তো যে আপনাদের কি করতে হবে, ব্লকের ড্রেস পানিতে ভিজিয়ে রাখা যাবে না, আর যদি ভিজানো তার আগে আপনাকে রোদে দিতে হবে, উল্টা করে আয়রন করতে হবে, যেটা আপুরা নিশ্চয়ই করেন। আপু, একদম শেষ প্রশ্ন, একদম লাস্টে চলে এসেছি, সেটা হচ্ছে বর্তমানে আমাদের আপনি যে অবস্থানে আছেন, রূপা পারভিন, আপনি এখন যে অবস্থানে আছেন, আগামী 5 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান? নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করতে চাই। চমৎকার বলেছেন, চমৎকার, খুব ভালো লাগলো আপু, খুব সুন্দর করে বলেছেন যে নিজেকে ব্র্যান্ড হিসেবে দেখতে চাই। তো এটা আসলে আমাদের সকলেরই চাওয়া, যারা হচ্ছে উদ্যোক্তা জীবন শুরু করেছেন তারা সবাই চান তাদের এক নামে চিনুক। সো আপু তার ব্যতিক্রম না, এটা খুবই স্বাভাবিক একটা চাওয়া, এবং খুব বড় না, খুব বেশি বড় না। এবং আপুর যে একটা চমৎকার মনোভাব আছে যে তিনি হচ্ছে অবহেলিত নিষ্পেষিত নারীদের নিয়ে কাজ করতে চান। সো আমরা তার জন্য অনেক অনেক শুভকামনা জানাই। আপু, আপনার এই মূল্যবান সময় আমাদের দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আপু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো লাগলো আজকে আমাদের এই প্রোগ্রাম। আর তার সাথে ধন্যবাদ জানাই দৈনিক কালের সমাজ ও সংবাদ 21 সংবাদ এর প্রতিপক্ষকে আমাদের এত সুন্দর একটি আয়োজন করে দেওয়ার জন্য। চমৎকার। আচ্ছা, আমি একটু লাস্টে, যেহেতু আমাদের এটা আজকের মতো শেষ অনুষ্ঠান, আমি একটু জানাতে চাই, আমি একটু বলতে চাই যে আজকে আমরা করব জয় ফাহিমা সুলতানা পারভিন আপুর হচ্ছে একমাত্র সন্তান রায়ানের জন্মদিন। হ্যাপি বার্থডে রায়ান। সো এটা আমি একটু একান্ত ব্যক্তিগত একটা ব্যাপার বলে ফেলেছি, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা যারা হচ্ছে শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21 সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তা সফলতার গল্প অনুষ্ঠানে আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের দেখলেন এবং শুনলেন, সবার প্রতি কৃতজ্ঞতা। আমাদের রূপা পারভিন আপুর এই আজকের পর্বটি আপনাদের কেমন লেগেছে, আপনাদের মতামত দিতে একদমই ভুল করবে না, এবং আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করে দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।